আরও একবার আপনাদের সামনে চলে এলাম। আচ্ছা, জানেন তো আমার না মানে বেশ কিছু প্রশ্ন জেগেছে মনে। এই যে আমাদের এই মহাপরিবর্তনের 2 মাসের মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যার ফলে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। এবার কাকে জিজ্ঞাসা করব? ডেকে নিয়েছি অতিথি। আমাদের সঙ্গে আজকেও রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সমাজকর্মী শামীম আহমেদ। শামীম, আরও একবার স্বাগত জানাচ্ছি। এই যেটা বললাম যে এই 2 মাসে যে মহাপরিবর্তন হলো, সেখানে না মানে বেশ কিছু প্রশ্ন আমার তৈরি হচ্ছে আর কি চারপাশটা দেখে। তবে আজকে আমি 2টো প্রশ্ন রাখবো আপনার কাছে। প্রথম প্রশ্ন আমি যেটা রাখবো, এই যে আমরা শুরুতে এই যে মানে ডাবল ইঞ্জিন সরকারের যে এই যে বুলডোজার রাজনীতি, হ্যাঁ, তার যে অ্যাগ্রেশনটা আমরা দেখতে পেলাম আর কি কয়েকটা দিনের মধ্যেই, এইটা কতটা আইনানুগ, কতটা এটা আইনের পথে এটা চলছে, বা কতটা মানবিক পথে চলছে, এটা প্রশাসনিক দিক থেকে, অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে এটা কতটা সঠিক সিদ্ধান্ত, এই বিষয়ে আপনার কি মত? দেখুন, পুরো ব্যবস্থাপনার মধ্যে যখন ঘুণ ধরে যায় তখন আমরা এইভাবেই, এটাই হবে, এটাই স্বাভাবিক। আপনি যদি একটু পেছনে চলে যান, নির্বাচন যখন পরিচালনা শুরু করেছে নির্বাচন কমিশন, এসআইআর পর্ব শুরু হয়েছে, আমরা প্রতিবাদ করছি। আমি বিভিন্ন মাধ্যমে জানিয়েছি যে এসআইআর বিষয়টাই হচ্ছে বেআইনি। সুপ্রিম কোর্টে বিচার চলছে। সুপ্রিম কোর্টের কাছে যখন আমরা তথ্য দিয়ে দেখালাম যে দেখুন বেআইনিভাবে মানুষের নাম বাদ চলে যাচ্ছে, গরিব মানুষের নাম, তখন সুপ্রিম কোর্ট নিজেই অর্ডার দিয়ে জুডিশিয়াল অফিসারদেরকে অ্যাপয়েন্ট করলেন, ট্রাইব্যুনাল তৈরি করে দিলেন। তার মানে যে কথা বলার চেষ্টা করছি যে এই যে এসআইআর প্রক্রিয়া বেআইনি, তা সুপ্রিম কোর্ট একটা শিলমোহর দিয়েছে, তবেই না ট্রাইব্যুনাল তৈরি করেছে। তাহলে নির্বাচন কমিশন যার দায়িত্ব ছিল সকল ভোটার্সদেরকে ইনক্লুড করে যাতে একজনও ভোটার লেফট আউট না হয়, তা স্থির করে, তা নিশ্চিত করে ভোট করা, সে নিশ্চিত করলো যে সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়, সোশ্যালি, এডুকেশনালি, ইকোনমিক্যালি যারা পিছিয়ে আছে, সেই সমস্ত মানুষ, মুসলিম, মতুয়া, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদেরকে বাদ দিয়ে তারা ভোটে এগিয়ে গেল। একটা বড় অংশ, একদিকে 28 লক্ষ ভোট যাদের ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, 5.5 লক্ষ অ্যারাউন্ড যারা তার আগেই বাদ চলে গেছে 28 তারিখে। তাহলে এত বিপুল সংখ্যক ভোটার তাদেরকে বাদ দিয়ে ভোট করতে গেলেন, এবং তারা সবাই, খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তারা সকলেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়, খুব ব্যতিক্রমী 2-1 জন ছাড়া। তাহলে তাদেরকে আমরা তখন বলেছিলাম যে আসলে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন না করে ভোটটাকে ইঞ্জিনিয়ার করছে যাতে বিজেপি ক্ষমতায় আসে। এবং দেখুন, ঠিক নির্বাচনের পরে আক্রমণকারীদের উপরে গরিব মানুষ, তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, হকার তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তার মানে গরিবের পেটে আবার লাথি মারা। এবারে দেখুন যে অ্যাপিল যে সংখ্যক 28 লক্ষ যেটা ট্রাইব্যুনাল পেন্ডিং আছে, যে সময় বা যে গতিতে এই হিয়ারিং চলছে, আগামী 20 বছর এই অ্যাপিল হিয়ারিংয়ে নিষ্পত্তি হওয়া সম্ভব না। তাহলে আগামী 20 বছর এই যে হকার বা যে গরিব মানুষটা যার ভোটটা চলে গেছে, তার যদি ভোটাধিকার না থাকে, তাহলে আপনার বিরুদ্ধে যা ক্ষোভ থাকুক, আপনি সেই ক্ষোভ জাহির করার জায়গা আপনি পাবেন না। ফলে আমি যে এতক্ষণ ধরে এই যে গল্পটি বললাম, এটা বোঝানোর চেষ্টা করছি, এটা সংগঠিত প্রয়াস, সংগঠিত চক্রান্ত। আমাদের রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব যাদের ছিল, আজকে ইংরেজরা ক্ষমতায় নেই, আমাদের ক্ষমতায় আছে ভারতবর্ষের একজন নাগরিক। সংবিধান যখন তৈরি করা হচ্ছে, সংবিধানের ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি বলে একটি চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার যেটা আমাদের সংবিধানের, এই চ্যাপ্টারটিকে নট এনফোর্সেবল ইন কোর্ট বলা হলো, এইটা মাথায় রেখে যে আজকে যারা ক্ষমতায় আছে তারা এই দেশের নাগরিক, তারা ওয়েলফেয়ার স্টেটকে প্রতিষ্ঠা দেবে, তারা ভারতবর্ষের নাগরিকের পক্ষে কথা বলবে, তাদের ভারতবর্ষের নাগরিকের পক্ষেই নীতি প্রণয়ন করবেন। এটা হচ্ছে স্টেট, তার রাজনীতি কেমন হবে, তার পলিসি কেমন হবে, তার একটা ডিরেকশন। স্টেটের ক্ষমতায় যারা আসছে জনগণের প্রতিনিধি হিসেবে, তারা যে পলিসি নিয়ে আসছে তা হচ্ছে আমি বুলডোজ করে দেব, আমি হকার উচ্ছেদ করে দেবো, আমি বাড়ি ভেঙে দেব,
তার মানে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করার শপথ নিয়ে সরাসরি সংবিধানকে ডিনাই করছেন। আমি বলছি যে এটা সরাসরি সংবিধানের সঙ্গে বেইমানি। তাই বারে বারে বলি যে যারা মানুষের ভোটে জিতলো তারা মানুষের সঙ্গে সরাসরি মানুষের অধিকার খর্ব করার দায়িত্ব নিল, আইনকে অমান্য করলো, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তো সংবিধান বাঁচানোর দায়িত্ব সাধারণ মানুষের ঘাড়েই পড়বে। আর পাশাপাশি আমরা আরও একটা ভীষণ বিষয় দেখছি যেটাকে মেইন স্ট্রিম মিডিয়া ডিম্বাস্ত্র বলে মজা করছে। এটা তো খুব মজার বিষয় নয়, এটা কিন্তু অসম্ভব একটা মব কালচারের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। যে মানে এই বিষয়টা যে এইভাবে ঢুকে যাবে, মানে এবং সাধারণ নেতাকর্মীদের পাশাপাশি আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, মীনাক্ষী মুখার্জি, হ্যাঁ মানে চাকে পারছে আর কি। এটা কি মনে হয় জনরোষ, নাকি এটা অ্যাপয়েন্টেড কিছু লোকজন এটা করছে? দেখুন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আজকের দিনে দাঁড়িয়ে। মানবাধিকার সংক্রান্ত যত রেজলিউশন ইউএন আছে, আমার দেশে যত আইন আছে, দেশের সংবিধান আছে, সেখানে যে মানবাধিকারের অধিকার স্বীকৃত হয়েছে সেই অধিকারকে সরাসরি ডিনাই করছে রাষ্ট্র ব্যবস্থা, সেটা সবার আগে বুঝতে হবে। পুলিশ দড়ি পরিয়ে প্যারেড করাচ্ছে কোমরে, আর একই সঙ্গে বিভিন্ন জায়গায় মানুষের তো ক্ষোভ আছে যে যারা শাসন ক্ষমতায় ছিলেন তাদের বিরুদ্ধে। এখন এই ক্ষোভটা আছে, এই সুযোগ নিয়ে কিছু লোক যারা দেশের সংবিধানকে মানেনি, মানে আমি মনে করতে পারি যেদিন দেশের সংবিধান প্রণীত হচ্ছে সেদিন বোম্বাই হাইকোর্টের একজন জাজ, রিটায়ার্ড জাজ, তিনি বলছেন যে আমার দেশে মনুকোট আছে, সংবিধান নিয়ে আসার প্রয়োজন ছিল না। তাহলে যারা দেশের সংবিধানকে প্রণীত হচ্ছে সেদিনকে সংবিধানকে মানেনি, তারা এখন পেছন থেকে রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করছে। তাহলে সেই আরএসএস যারা রাষ্ট্র ব্যবস্থাকে ডিরেকশন দিচ্ছে তারা তো সংবিধানের আইন মানে না। তাহলে সেইটা দেখুন ঘুরপথে কীভাবে হচ্ছে। ফলে তাদের লোক দিয়ে পুলিশ একদিকে পুলিশ কোমরে দড়ি পরাচ্ছে, একদিকে পুলিশ এই লোকগুলোকে যখন নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বা কোর্টে তুলছে তখনই ওই লোকগুলো জড়ো হচ্ছে। তাহলে পুলিশ তার দায়িত্ব ছিল ওদেরকে আটকানো, কারণ আপনার কাস্টডিতে একটি লোক আছে, একটি লোক যখন আপনার কাস্টডিতে আছে তখন আপনার দায়িত্ব তাকে সর্বোচ্চ প্রোটেকশন দেওয়া। আপনার কাস্টডি থেকে তার উপর ডিম বর্ষণ হচ্ছে, ইট বর্ষণ হচ্ছে, তার আপনি ফেল করলেন, আসলে ফেল করলেন, আপনি ইন্ধন জোগালেন। তাহলে যারা আইন মানে না, যারা ওই মনুশাস্ত্রকে আসলে রূপায়ণ করার চেষ্টা করছে ঘুরপথে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে, তারাই কিন্তু সামনে আছে। আমরা ওই জন্য বারে বারে বলছি, আমরা যারা বামপন্থী ভাবনার মানুষ, প্রগতিশীল ভাবনার মানুষ, আমরা বারে বারে বলেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। একজন যদি অপরাধ করে, সেটা তৃণমূলের হতে পারে, সেটা বিজেপির হতে পারে, অন্য যে কোনো দলের হতে পারে, সিপিএমেরও হতে পারে, তার বিরুদ্ধে একইভাবে আইনি পদক্ষেপ নিন, আইনের আওতায় নিয়ে আসুন, আইনের প্রক্রিয়ায় বিচার হোক, সাজা দিন। কিন্তু রাস্তায় ফেলে যদি আপনি তাকে ডিম ছোড়েন বা ইট ছোড়েন, তাহলে তো অ্যানার্কি তৈরি হবে। সেটা তো আমাদের সংবিধানে কখনো উদ্দেশ্য ছিল না। তাহলে আইনকে হাতে তুলে নেওয়ার জন্য আপনি ইন্ধন যোগাচ্ছেন, এবং ইন্ধন যোগাচ্ছেন আপনাদের নিজেদের কর্মী দ্বারা। একটি সংগঠন যার কোনো রেজিস্ট্রেশন নেই এই কথাটা বলছি এই কারণে, কারণ যার রেজিস্ট্রেশন নেই তার অ্যাকাউন্টেবিলিটিও নেই। তাহলে আপনি কারোর প্রতি অ্যাকাউন্টেবল নয়, কিন্তু আপনি সকল সমাজের মধ্যে মেনেস হিসেবে কাজ করছেন। তাহলে আপনি এটা করতে পারেন না। সমাজের আজকের দিনে যে অবক্ষয়, এই অবক্ষয়ের পিছনে যে দলটি আছে তার নাম আরএসএস। ফলে আপনি সামাজিকভাবে মানুষকে বিপথগামী করছেন। হ্যাঁ, ফলে যে পরিস্থিতি তৈরি হওয়ার, এই মব কালচার, তার রূপটা আমরা সামনে দেখতে পাচ্ছি। এর সমাধানের জায়গা কি? মানে ধরুন আমি বলছি এই যে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে,
হকার উচ্ছেদ হচ্ছে বা ইয়েতে, এই যে আমরা দেখলাম যে ঝালমুড়ি বিক্রেতা তার আত্মহত্যার ঘটনা, যে ট্রেনে হকারি করা যাবে না, এইগুলোর জন্য কি এদের পাশে কি একজন আইনজীবী হিসেবে বা সমাজকর্মী হিসেবে এদের পাশে কি আপনারা স্বতঃস্ফূর্তভাবে দাঁড়াতে পারেন বা আইনত দাঁড়াতে পারেন, মানে আইনের সাহায্য নিয়ে দাঁড়াতে পারেন? দেখুন, এইখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকটাই মানে দার্শনিক ভাবনা থেকে আপনাকে দেখতে হবে। আমাদের সংবিধানটা হচ্ছে একটা লিভিং ডকুমেন্ট। এখন আমরা দ্য ডে অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার দিনে আমরা কী অ্যাচিভ করেছি? আমরা অ্যাচিভ করেছি স্বাধীনতা, লিবার্টি। আর আমাদের সংবিধান রাষ্ট্র ব্যবস্থার এই স্বীকৃতি দিয়েছে, এই যে স্ট্রাকচারের মধ্যে আমরা আছি, এই স্ট্রাকচারের মধ্যে সংবিধানের আওতায় আইন প্রণয়ন করতে পারেন, সেই আইনকে রেগুলেট করার ক্ষমতা দিয়েছে। তাহলে রাষ্ট্র ব্যবস্থায় যখন সংবিধানের যখন প্রণয়ন হচ্ছে, তখন ডক্টর আম্বেদকর সওয়াল করছেন হোয়াট ইজ কল্ড লিবার্টি, স্বাধীনতা বলতে আপনি কী বোঝান? সেখানে আম্বেদকর বলছেন যে এই যে রেগুলেশনের পাওয়ার স্টেটকে দেওয়া হয়েছে, রেস্ট ইজ লিবার্টি। অ্যান্ড হোয়াট ইজ কল্ড রেগুলেশন? তো রেগুলেশন বলতে ব্যাখ্যা করছেন যে রেগুলেশন মানে যারা অপেক্ষাকৃত সমাজে দুর্বল শ্রেণী তাদের পক্ষে আইন হবে, যারা অপেক্ষাকৃত শক্তিশালী, ধরুন একটা ইন্ডাস্ট্রির মালিকের আর্গুমেন্টের পাওয়ার, সওয়ালের পাওয়ার কম থাকবে, আর যারা শ্রমিক তার ক্ষমতা বেশি থাকবে। এটা আমার কথা বলছি না, ডক্টর আম্বেদকর সওয়াল করছেন হোয়াট ইজ কল্ড লিবার্টি সেই প্রশ্নে। তাহলে আপনি স্বাধীনতার প্রশ্নে যদি বলেন যে দুর্বলের কাছে ক্ষমতা বেশি দিতে হবে আর সবলের কাছে ক্ষমতা কম থাকবে, সেটা যদি স্বাধীনতা হয়, তাহলে আমার সমাজের মধ্যে, আমার দেশের মধ্যে, যেখানে 90% মানুষ গরিব, পিছিয়ে পড়া সম্প্রদায়ের, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষায়, তাদের পক্ষে তো রেগুলেশন হওয়ার কথা ছিল, নেই। রেগুলেশন করা হচ্ছে গুন্ডা দমনের নামে, ওই গরিব মানুষের অপারেশন করার চেষ্টা করা হচ্ছে। তাহলে স্বাধীনতার পরে সংবিধান পেয়েছি আমরা, সেই সংবিধানে লিবার্টি বলতে যা বোঝায় সেই লিবার্টি কাটেল করার জন্য কাজ করছে এরা। আর্টিকেল 21 রাইট টু লাইফ, লিবার্টি, সাবজেক্ট টু রেগুলেশন বাই স্টেট। তাহলে আপনি সাবজেক্ট টু রেগুলেশন বাই স্টেটের কাছে এত বড় বড় আইন করে হকার উচ্ছেদ করছেন, কিন্তু আপনি কি সংবিধানের যে মূল ভাবনা যে আমার জীবন এবং স্বাধীনতা, এই জীবন স্বাধীনতা কেড়ে নিয়ে রেগুলেশন হতে পারে, নাকি জীবন স্বাধীনতাকে নিশ্চিত করার পরে রেগুলেশন হতে পারে? তাহলে আপনি রেগুলেশন করছেন আমার জীবন স্বাধীনতাকে কেড়ে নিয়ে। তার মানে আমি যেটা বলার চেষ্টা করছি, সংবিধানের যে মূল ভাবনা, সেই মূল ভাবনাকে পরাজিত করে আপনি আইন প্রণয়ন করছেন বা রেগুলেশন করছেন। তার মানে সংবিধানটাকে আর লিভিং ডকুমেন্ট রাখছেন না, সংবিধানটাকে আপনি মেরে ফেলছেন। তাহলে যাদের দায়িত্ব ছিল সংবিধানকে বাঁচিয়ে রাখা প্রত্যেক দিন এই পরিচালনার মধ্যে দিয়ে, তারা সরাসরি দায়িত্ব নিয়েছে সংবিধানটাকে একটা ডেড লেটারে পরিণত করতে। তো এইটার বিরুদ্ধে তো লড়তে হবে আমাদের, স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার জন্যে। আচ্ছা, এটা আমাকে বলুন তো, যে আমরা তো দেখতে পাচ্ছি যে এই যখন এই হকার উচ্ছেদের ক্ষেত্রে বুলডোজিং যখন চলছে, বামপন্থী কর্মীরা তারা ঝাঁপিয়ে পড়ছেন, তারা আটকানোর চেষ্টা করছেন, কখনো পারছেন কখনো পারছেন না। এর মধ্যে স্থগিতাদেশও এসছে। যে আপনার কি মনে হয় যে মানে যারা বিরোধী, মানে প্রধান বিরোধী দল রাজ্যের, তাদের কোথায়? তাদের তো দেখা যাচ্ছে না। প্রধান বিরোধী দলনেতার নামটাও আমি ঠিক মানে বুঝতে পারছি না কে, মানে তাকেও তো রাস্তায় আমরা দেখতে পাচ্ছি। আমি যখন বললাম যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় স্ট্রাকচারটার মধ্যে ঘুণ ধরেছে, তখন তো আমি বিরোধীকে এক্সক্লুড করিনি, তাদেরকে নিয়েই বলেছি। আর আমি সম্পূর্ণ ভরসা রেখেছি এই আমরা যারা প্রতিবাদের কথা বলি, এবং আমি ইনক্লুড করেছি আপনাদেরকেও, যাদের মাধ্যমে আমরা এই প্রতিবাদের ভাষা সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করি। ফলে আমি আবার বলছি, আমি বিভিন্ন মিটিংয়ে আজকাল যখন যাই সাধারণ অ্যাক্টিভিস্ট হিসেবে, তখন আমি সেখানে গিয়ে আজকাল এটা করছি যে আমাদের সংবিধানের যে মুখবন্ধ, সেই মুখবন্ধটাকে আমরা একসঙ্গে পড়ার চেষ্টা করছি। কারণ আলটিমেটলি তো আমাদের কাছে সর্বোচ্চ আমাদের সংবিধান, আর সংবিধান তো আমাদের রেজলিউশন, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন দিস রেজলিউশন। তাহলে সেই সংবিধানকে যদি বাঁচাতে পারি, আমরা আশাবাদী যে বাঁচাতে পারবো। আর পারবো কারণ আলটিমেটলি সংবিধান যাদেরকে প্রোটেক্ট করার কথা বলে আমরা তারাই। সংবিধানের
মূল ভাবনাটাকে আমি বারে বারে বলছি পরাজিত হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার নীতির দ্বারা। সংবিধানের 39 ধারায় আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু হকার উচ্ছেদ হচ্ছে, সেখানে বলা আছে যে যাতে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ না হয়। বলা আছে যে রাষ্ট্র ব্যবস্থার যে সম্পদ তার ব্যবহার এমন করতে হবে যাতে কমন গুডের জন্য ব্যবহার করা যায়। আজকে হকার উচ্ছেদ হচ্ছে। হকার মানে হচ্ছে মানুষ তারা কাজ পাচ্ছে না, তারা বিভিন্ন জায়গায় খেটে খুঁটে খাচ্ছে। আমরা মামলা করছি বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য একেবারে বিনামূল্যে তাদের জন্য কাজ করতে হচ্ছে। এটা আমাদের দায়ও বটে। তাহলে নিঃসন্দেহে আদালত থেকে আমরা স্টে অর্ডার নিয়ে এসেছি। আদালত আগামী দিনে কী অর্ডার দেবে আমরা জানি না। নিঃসন্দেহে সেই লড়াই চালিয়ে যাবো, আদালতের লড়াই। কিন্তু রাস্তার লড়াইকে আরও বেশি শক্তিশালী করতে হবে, কারণ আলটিমেটলি আদালতও সংবিধানের মধ্যেকার আরেকটি অংশ। বিরোধী দলনেতাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, নামটাও আমি ভুলে গেছি। বিরোধী এখন আমরাই, মনে পড়ছে না। যারা সংবিধান বাঁচানোর দায় নিয়েছি, যারা রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে বিরোধী দলনেতা হয়েছে, তার পাশাপাশি আপনাকে রাখতে হবে যে বৃহত্তর সমাজ, আমরাই হচ্ছে আসল বিরোধী, যাদের দায় হচ্ছে সংবিধান বাঁচানো। এই আশাটা আপনার রয়েছে যে সংবিধানটাকে আপনারা বাঁচিয়ে দিতে পারবেন? মানে যখন দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের ফেসবুক পেজ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনের শুভেচ্ছা জানানো হচ্ছে, তখনও এই আশাটা আমি একেবারেই নির্বাচন কমিশনের উপর ভরসা রাখিনি। 2023 সালে সুপ্রিম কোর্ট যখন নির্বাচন কমিশনার কে হবে তার রায় ঘোষণা করছেন, সেখানে বলছেন নির্বাচন কমিশনার কোনো ইয়েস ম্যান হবে না এনি পলিটিক্যাল পার্টি। সেখানে একটা গাইডলাইন বেঁধে দিয়েছেন কারা নির্বাচন কমিশনার সিলেক্ট করবেন। আজকের দেশের আইন ব্যবস্থা সেইটাকেও ইগনোর করেছে। এটা বর্তমান ব্যবস্থা। আদালত তাদের অর্ডার যখন অবমাননা হয় তখন সেটা নিয়ে প্রোঅ্যাক্টিভ রোল নেওয়ার ক্ষমতা আদালত পারছে না। ফলে জুডিশিয়ারি সম্পর্কেও আমাদের অনেক রিজার্ভেশন তৈরি হয়েছে। ফলে নির্বাচন কমিশন, জুডিশিয়ারি সব কিছু নিয়ে যখন মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে, তখন তো এটা একেবারেই যে ভাবেনি সংবিধান প্রণেতারা, এরকম ভাববেন না। তারা এটা ওভারসি করেছেন বলেই যখন সংবিধান তৈরি করেছেন তখন কিন্তু 5 বছরের জন্য নির্বাচিত সরকার রেখেছেন, যেমন আর্টিকেল 19টাও রেখেছেন যে পলিসি চ্যালেঞ্জ করে আপনি রাস্তায় প্রতিবাদ করতে পারেন। ফলে এই প্রতিবাদের ভাষাটাই আমাদের শেষ ভরসা। এটাকে আগিয়ে নিয়ে যেতে পারলে, এটাকে সংগঠিত করতে পারলেই সংবিধান বাঁচাতে হবে। প্রতিরোধের আগুনটাও দরকার। থ্যাংক ইউ শামীম, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আবারও এরকম নানা প্রশ্ন, নানা ব্যাখ্যা, নানা সন্দেহ, নানা সমাধান সবকিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্যান্য এপিসোডে। সঙ্গে থাকুন।